ফিনিক্সের মতো ইরান, ধ্বংসস্তূপ থেকে নতুন উত্থান। আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় ফিনিক্স পাখি। আজ সেই উপমায় যেন ইরানের জন্য সবচেয়ে মানানসই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা কিংবা টমাহক মিসাইল যা অন্য দেশে মৃত্যুবার্তা বয়ে আনে, তা ইরানের জন্য যেন সামান্য আঁচড়। আর তাই ছায়ের স্তূপের মাঝে ইরান আবারও জেগে উঠছে আরও শক্তিশালী হয়ে। ভাঙা গড়ার প্রতিযোগিতা। গত জুনে ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠেছিল মুজদি সাইট। একের পর এক বিস্ফোরণে মাটিতে মিশে গিয়েছিল গবেষণা কেন্দ্র। স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে দিনরাত এক করে ক্রেন, বুলডোজার ব্যস্ত ভবন ভাঙতে, ধ্বংসাবশেষ সরাতে। যেন প্রতিযোগিতা চলছে মুহূর্তে সবকিছু মুছে ফেলার। তবে এ শুধু ভাঙা ভবন সরানো নয়, বরং এক গোপন ইতিহাস লুকিয়ে ফেলার চেষ্টাও বটে। ইরানের গোপন রহস্য। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, এ তাড়াহুড়োর আসল কারণ সম্ভবত গবেষণার চিহ্ন মুছে ফেলা। তাদের ধারণা, ওই গবেষণা সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত হতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান ডেভিড অলব্রাইট বলেন, ইরান চাইছে সবকিছু নতুন করে শুরু করতে। কিন্তু ইরান বারবার বলছে তাদের কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। জাতিসংঘে ইরানের মিশন এই অভিযোগে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক চাপ ও দ্বন্দ্ব। ইসরায়েলি হামলা ও মার্কিন আঘাতের পর থেকে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ। IAEA প্রধান রাফায়েল গ্রসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান আইনের দিক থেকে বাধ্য, পরিদর্শকদের ঢুকতে দিতে হবে। তিনি দাবি করেছেন, শুধু ফর্দো, নাতানজ বা ইস্পাহান নয়, সব স্থাপনায় ঢুকতে হবে। অন্যদিকে ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 2015 সালের চুক্তি অনুযায়ী জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার চালু করার প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরানের কাছে 400 কিলোগ্রামের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে, যার বিশুদ্ধতা প্রায় অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে গেছে। গোপন প্রকল্পের ছায়া। IAEA বলছে, মুজদি সাইটের যোগসূত্র ছিল আমাদ প্ল্যান্টের সঙ্গে। ধারণা করা হয় এটি এক গোপন প্রকল্প যা 2003 সালে শেষ হয়। ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর একটি যুক্ত ছিল অ্যাপ্লাইড ফিজিক্স ইনস্টিটিউটের সঙ্গে, আরেকটি শাহিদকারিনী গ্রুপের সঙ্গে, যারা ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক প্রকল্পে জড়িত বলে দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। সব মিলিয়ে একদিকে ধ্বংসস্তূপ সরানোর দৌড়ঝাঁপ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও কূটনীতির দাবা। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই গোপনে পারমাণবিক বোমার পথে হাঁটছে, নাকি নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছে? যাই হোক, নিশ্চিত একটি বিষয় আছে, প্রতিটি হামলার পর ইরান আরও দৃঢ় হয়ে উঠছে। ধ্বংসের ভেতর দিয়েই তারা যেন নতুন করে জন্ম নিচ্ছে, এক ফিনিক্সের মতো। আর বিশ্ব দেখছে, কোনো মিসাইল, কোনো বোমাই ইরানের অগ্নিশক্তিকে নিভিয়ে দিতে পারছে না। গাজার রাস্তায় ধোঁয়া উড়ে, চারদিকে ধ্বংসযজ্ঞ, কিন্তু এর মাঝেই বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। কখনো অজেয় ভাবা ইসরায়েলি সেনারা এখন ক্লান্ত, ভেঙে পড়ছে ভেতর থেকেই। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রিজার্ভ সৈন্যরা দলে ফিরতে চাইছে না। কেউ বলছে, এই যুদ্ধ আর আমার নয়। কেউ বলছে, পরিবার ভেঙে যাচ্ছে, বাঁচাতে হবে। আবার কেউ স্পষ্ট জানিয়ে দিচ্ছে, গাজার বিরুদ্ধে এই যুদ্ধ অন্যায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংস করবেন। এজন্য রেখেছেন অতিরিক্ত 80,000 রিজার্ভ সৈন্য। কিন্তু প্রশ্ন একটাই, কে আসবে, কতজন ফিরবে যুদ্ধের ময়দানে? একজন সৈনিক বললেন, তার 100 জনের ইউনিট থেকে মাঠে নামছে মাত্র 60 জন। কেউ হতাশ, কেউ মানসিক চাপে, কেউ ক্যারিয়ার বাঁচাতে ছুটছে। সেনাদের পরিবারও ভেঙে পড়ছে, বাচ্চাদের কান্না, স্ত্রীর রাগ, সংসার অস্থির। সেনারা যুদ্ধের বদলে বেছে নিচ্ছে ঘর। অন্যদিকে গাজার ভেতর প্রতিরোধ থেমে নেই। হামাস, ইসলামিক জিহাদ সবাই একসাথে লড়ছে। প্রতিটি গুলিতে, প্রতিটি ধ্বংসস্তূপে জন্ম নিচ্ছে নতুন প্রতিরোধ। ট্যাঙ্ক এগোতে পারে না, কারণ ওদের সামনে গাজাবাসীর ইচ্ছা শক্তি। মিসাইল গিয়ে আঘাত করছে ইসরায়েলের ভেতরেও। ইসরায়েল চায় গাজা দখল করতে, কিন্তু যুদ্ধের ক্লান্তি তাদের ভেতরেই ফাটল ধরাচ্ছে। একে একে সৈন্যরা বলছে, যথেষ্ট হয়েছে। এ যেন সেই যুদ্ধ যেখানে অস্ত্র আছে দখলদারদের হাতে, কিন্তু মনোবল গড়ে উঠছে ফিলিস্তিনিদের বুকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দেখা গেছে, কিছু ইউনিটে উপস্থিতি নেমে এসেছে 40%, অথচ গাজার ভেতরে প্রতিটি শহরে নতুন নতুন যোদ্ধা যোগ দিচ্ছে প্রতিরোধ বাহিনীতে। এটাই মোড় ঘুরিয়ে দিচ্ছে ইতিহাস। দখলদারদের টার্গেট ছিল গাজাকে মুছে ফেলা, কিন্তু বাস্তব ছবিটা উল্টো।
ইসরায়েলের সেনারাই ভেঙে পড়ছে, গাজার প্রতিরোধী দাঁড়িয়ে আছে অটল প্রাচীর হয়ে। এক পাশে নিস্তেজ হতাশ ক্লান্ত সেনারা, অন্য পাশে ক্ষুধার্ত আহত তবু অদম্য ফিলিস্তিনিরা। গাজা আজ কেবল এক ভূখণ্ড নয়, এটি প্রতিরোধের প্রতীক। আর ইসরায়েল, সে ক্রমেই ডুবে যাচ্ছে নিজের ক্লান্তি আর ভয়ের অন্ধকারে। শেষ প্রশ্নটা আজ সবার মনে, যদি সৈন্যই যুদ্ধ করতে চায় তবে কি ভেঙে পড়বে দখলদার ইসরায়েলের অস্তিত্ব? আর গাজার মাটিতে রচিত হবে কি নতুন জয়ের ইতিহাস? ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 14টি দেশ। গাজায় দুর্ভিক্ষের জন্য সরাসরি তেল আবিবকে দায়ী করে বিবৃতি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন সহ অন্যরা। বৈঠকে উপত্যকার অনাহারে পরিস্থিতি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন ইসরায়েল ও আলজেরিয়ার প্রতিনিধি। কেবল যুক্তরাষ্ট্রই বরাবরের মতো পক্ষ নিয়েছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্র বরাবরের মতোই পক্ষ নিয়েছে বন্ধু ইসরায়েলের। গাজায় দুর্ভিক্ষ ইস্যুতে আইপিসির প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির প্রতিনিধি। মার্কিন প্রতিনিধি ডরোথি শিয়া বলেন, আমরা স্বীকার করি গাজায় ক্ষুধা একটি বাস্তব সমস্যা। উল্লেখযোগ্য মানবিক চাহিদা পূরণ করা আবশ্যক এবং তা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। তবে দুর্ভাগ্যবশত আইপিসির সাম্প্রতিক প্রতিবেদনটি সঠিক নয়। হঠাৎ ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা, ইরাকে নতুন অস্থিরতার আভাস। মধ্যপ্রাচ্যের রাত এখন আরও ঘন, আরও রহস্যময়। পশ্চিম ইরাকের মরুভূমিতে হঠাৎ করেই কাঁপন ধরিয়েছে এক সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা। আইন আল আসাদ আর রাজধানী বাগদাদের ভিক্টোরিয়া ঘাঁটি, যেখানে বছরের পর বছর ধরে মার্কিন আধিপত্যের ছায়া ঘনীভূত ছিল, সেখান থেকেই শুরু হলো দ্রুত সেনা সরানো। প্রাথমিক পরিকল্পনা ছিল ধীরে ধীরে 2025 সালের সেপ্টেম্বর নাগাদ মার্কিন সেনারা বিদায় নেবে ইরাক থেকে। কিন্তু হঠাৎ কেন এমন তাড়াহুড়ো? কেন আগাম সময়সূচি ভেঙে রাতারাতি গুটিয়ে নেওয়া হচ্ছে শক্তিশালী সেনা উপস্থিতি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, নির্দেশ এসেছে বাগদাদে মার্কিন দূতাবাস থেকেই। কেউ যাচ্ছে উত্তর ইরাকের কুর্দি অঞ্চল এরবিলে, আবার কাউকে পাঠানো হচ্ছে প্রতিবেশী এক আরব দেশে। নতুন চাপ, নতুন সমীকরণ। এ পদক্ষেপ শুধু সেনা সরানো নয়, বরং এক বড় ভূ রাজনৈতিক বার্তা। বিশ্লেষকরা বলছেন, এর মধ্যেই প্রকাশ পাচ্ছে নতুন বার্তা। যুক্তরাষ্ট্র যেন বুঝতে পারছে ইরাকে তাদের উপস্থিতি দিন দিন আরও ভঙ্গুর হয়ে যাচ্ছে। এদিকে ইরাকের সংসদে শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক। অনেকেই দাবি করছেন, আমাদের সেনারা এখন নিজেরাই যথেষ্ট শক্তিশালী, বিদেশি বাহিনীর দরকার নেই। ইরাকের শক্তির উত্থান। বছরের পর বছর যুদ্ধ, রক্তপাত অবসানের পর ইরাকি সেনারা এখন দাঁড়িয়ে গেছে নতুন দৃঢ়তায়। ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলোও আগের চেয়ে শক্তিশালী। বাগদাদের রাস্তায় শোনা যাচ্ছে একটি স্লোগান, বিদেশি সৈন্য বিদায় নাও। ইরাকি বাহিনী এখন শুধু নিজের মাটি নয়, রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করতে চাইছে নিজেদের হাতে। ইরানের ছায়া শক্তি। অন্যদিকে সীমান্তের ওপারে বসে সব নজর রাখছে ইরান। ইরান দীর্ঘদিন ধরেই ইরাকে প্রভাব বিস্তার করে আসছে। রাজনীতি থেকে শুরু করে সেনা কৌশল, সর্বত্রই তাদের প্রভাব সুস্পষ্ট। হিজবুল্লাহ ও অন্যান্য মিলিশিয়া গোষ্ঠীগুলোর পেছনে ইরানের সরাসরি সমর্থন থাকায় এখন তারা মার্কিন উপস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ। অনেক বিশ্লেষক মনে করছেন, মার্কিন সেনাদের হঠাৎ গুটিয়ে নেওয়া আসলে ইরানের বাড়তে থাকা প্রভাবেরই নিদর্শন। ভাবুন তো, আইন আল আসাদ ঘাঁটির মরুভূমিতে ধুলো উঠছে, একের পর এক সামরিক যান গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আকাশে ঘুরছে হেলিকপ্টার, মাটিতে তাক করা ইরাকি সৈন্যদের চোখে ঝলক দিচ্ছে নতুন আত্মবিশ্বাস। দূরে দাঁড়িয়ে আছে কিছু সাধারণ মানুষ, তাদের মুখে এক অদ্ভুত হাসি, যেন বলছে, এ মাটি এবার সত্যিই আমাদের। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ এমন তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্র কি বার্তা দিতে চাইছে? তারা কি সত্যি ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে, নাকি প্রস্তুতি নিচ্ছে আরও বড় সংঘাতের? একদিকে ইরাক ও ইরান জোট বেঁধে শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে ওয়াশিংটনের অপ্রত্যাশিত সিদ্ধান্ত নতুন রহস্য উস্কে দিচ্ছে। এক কথায়, ইরাকের ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘুঁটি এবার আরও জটিল হয়ে গেল। একটি রাত, অন্ধকার আকাশ, আর সেই আকাশ ভেদ করে উঠে যাচ্ছে অগ্নিশিখার মতো এক দানব। নাম তার খোররাম শারফাই।
এটি কি শুধুই একটি ক্ষেপণাস্ত্র, নাকি এটি এক নতুন অধ্যায় যেখানে ইরান আর শুধু আঞ্চলিক খেলোয়াড় নয়, বরং বৈশ্বিক শক্তির মঞ্চে এক নতুন প্রতিদ্বন্দ্বী? সাম্প্রতিক দিনগুলোতে ইরানের এক শীর্ষ নেতা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, এবার আর কেবল ইসরায়েল নয়, মিসাইল ছুটবে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে। এই কথার পরেই ওয়াশিংটনে শুরু হয়েছে গুঞ্জন, ভয় আর অস্থিরতা। কারণ খবর এসেছে ইরান হয়তো তৈরি করছে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM। গল্পের শুরু একটি ভিডিও থেকে। কয়েকদিন আগে অনলাইনে ছড়িয়ে পড়ে দৃশ্যটি। আকাশে উঠে যাচ্ছে এক বিশাল ক্ষেপণাস্ত্র। যদিও ফুটেজটি 2023 সালে খোররামশার তোলা পুরনো দৃশ্য, তবুও নতুন করে আলোড়ন তুলেছে বিশ্বে। কারণ এবার আলোচনা শুরু মিডিয়ার কল্পনা নয়, বরং প্রযুক্তির বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক সম্ভাব্য রূপান্তর। খোররামশার 5 নামটি এতদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু বিশেষজ্ঞদের দাবি এটি হতে পারে ইরানের প্রথম ICBM। এর পাল্লা বলা হচ্ছে প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ তেহরান থেকে ছুটে গিয়ে সরাসরি আঘাত হানতে পারবে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। শুধু দূরত্ব নয়, গতিতেও রয়েছে বিস্ময়কর শক্তি। এর গতি বলা হচ্ছে ম্যাক 16, প্রায় ঘন্টায় 20,000 কিলোমিটার। এত গতি সাধারণত দেখা যায় কেবল উন্নত রাষ্ট্রগুলোর হাইপারসনিক অস্ত্রে। ইরান 2015 সালে ঘোষণা করেছিল তাদের ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটারের বেশি পাল্লার হবে না। যুক্তি ছিল স্পষ্ট, এটি শুধু প্রতিরক্ষা, আঞ্চলিক হুমকি মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু সময় বদলেছে। ইসরায়েলের আগ্রাসন, যুক্তরাষ্ট্রের অবিরাম চাপ, আঞ্চলিক অস্থিরতা, সব মিলিয়ে ইরান যেন তার পুরনো প্রতিশ্রুতি ছিঁড়ে ফেলছে। তবে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, প্রযুক্তিগত দিক থেকেও এটি এক মহাকাব্যিক চ্যালেঞ্জ। একটি ক্ষেপণাস্ত্রকে মহাকাশের বাইরে পাঠানো, তারপর আবার বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে সঠিক লক্ষ্যে আঘাত করা, এ যেন বিজ্ঞানের সবচেয়ে কঠিন সমীকরণ। আর ইরান যদি সত্যি এটি করে থাকে, তবে তা বিশ্ব রাজনীতির ভারসাম্য পাল্টে দিতে বাধ্য। শোনা যাচ্ছে খোররামশার 5 বহন করতে পারবে 2 টনের ওয়ারহেড, যা অনেক দেশের পারমাণবিক বা বাংকার ভেদী বোমার সমতুল্য। যদিও এখনো নিশ্চিত নয় এটি সত্যি 12,000 কিলোমিটার পারবে নাকি 5,500 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ। ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের নিয়ম বলছে পাল্লা বাড়লে পেলোড কমে, তবু এর সামর্থ্য নিয়ে ইতোমধ্যেই পশ্চিমা দুনিয়ায় কাঁপন লেগে গেছে। এখানে মনে করিয়ে দেওয়া জরুরি, ইরান ইতিমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে। জটিল গাইডেন্স সিস্টেম, প্রতিরোধী উপাদান, সবকিছুতে তারা প্রমাণ করেছে প্রযুক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। ফলে খোররামশার 5 এর কথিত গতি ও পাল্লা যদিও কারো কাছে অবিশ্বাস্য মনে হয়, বাস্তবতায় তা অসম্ভব নয়। তেহরান এখনো সরকারি ঘোষণা দেয়নি, কিন্তু যখন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে সম্প্রতি বললেন আমরা 2 টনের ওয়ারহেড হাইপারসনিক গতিতে পরীক্ষায় সফল হয়েছি, তখন অনেকে ফিস করে বললেন একি তবে খোররামশার 5 এর ছায়া। গল্পটি রহস্যময়। হয়তো এটি কেবল গুজব, হয়তো সত্যি শুরু হয়েছে এক নতুন যুগ। তবে এক জিনিস নিশ্চিত, এই নামের চারপাশে জন্ম নিয়েছে এক অদৃশ্য আতঙ্ক। আর আতঙ্ক মানেই শক্তি। ইরান সেই শক্তির মালিক হয়ে উঠছে, যাকে থামানো এত সহজ নয়। রাত যতই গভীর হোক, তেহরানের আকাশ যেন সবসময় পাহারায় থাকে। কেউ জানে না কোথায় লুকানো আছে ডজন ডজন ক্ষেপণাস্ত্র, কোথা থেকে উড়াল দেবে শত শত ড্রোন। ইরান এখন এমন এক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে যা শুধু ইসরায়েল নয়, পুরো পশ্চিমা বিশ্বকে ভাবনায় ফেলেছে। প্রতিরক্ষার নকশা। ইরানের সামরিক শক্তি এক কথায় রহস্যময়। ভেতরের চিত্র কেউ স্পষ্ট জানে না, কিন্তু বাইরে থেকে দেখা যায় দেশটি দিন দিন প্রতিরক্ষায় সর্বোচ্চ শক্তি অর্জন করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন থেকে শুরু করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এমনকি আত্মঘাতী ড্রোন, সবকিছুতেই এগিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যখন প্রতিনিয়ত হামলা আর আগ্রাসনের হুমকি ছড়াচ্ছে, তখন ইরান দাঁড়িয়ে আছে শক্ত কণ্ঠে। এক অদৃশ্য ঢালের মতো তাদের প্রতিরক্ষা বলয় আজ ইহুদিবাদীদের সামনে ভয়ঙ্কর প্রতীক। অস্ত্র ভাণ্ডারের গোপন রহস্য। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অস্ত্র ভাণ্ডারে এখন শুধু সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, ভূগর্ভস্থ 4টি গোপন কেন্দ্র ভরা আছে হাজার হাজার ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে। যে কোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত এই ভাণ্ডার। সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি এক ভাষণে বলেছেন, যুদ্ধের চিত্র প্রতিনিয়ত বদলায়।
আর সেই বদলের সঙ্গে তাল মিলিয়েই আমাদের সমর কৌশল গড়ে তুলতে হবে। উদীয়মান হুমকি থেকে রক্ষার একমাত্র পথ শক্তিশালী প্রতিরক্ষা। নিষেধাজ্ঞা ভেঙে এগিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্র আর ইউরোপ বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, ইরানকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তেহরান সেসব ভেঙেই গড়েছে এক গোপন অর্থনৈতিক ছক। কেন্দ্রবিন্দুতে আছে চীন ও রাশিয়া। তাদের সাহায্যে জ্বালানি তেল বাণিজ্য বাড়িয়ে নিয়েছে ইরান। ফলে নিষেধাজ্ঞা যেন উল্টো তাদের শক্তি বাড়িয়েছে। ইসরায়েলের ভয়। সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরানের আধুনিক সমরাস্ত্রই ছিল আসল ঢাল। আকাশে ভেসে বেড়ানো ড্রোন আর গোপন ক্ষেপণাস্ত্রের ভয় ইসরায়েলকে নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে। বিশ্লেষকরা বলছেন, আজকের ইরান আর 10 বছর আগের ইরান নয়। এখনকার ইরান এক আঞ্চলিক শক্তি, যার আকাশে প্রতিরক্ষার বলয় ভেদ করা প্রায় অসম্ভব। একজন বৃদ্ধ গ্রামবাসী হয়তো দাঁড়িয়ে আছেন পাহাড়ের ঢালে দাঁড়িয়ে। দূরে আকাশে ইরানি ড্রোনের গুনগুন শব্দ শোনা যাচ্ছে। তিনি মৃদু হাসি দিয়ে বলেন, আমাদের সন্তানরা এখন জানে আকাশে শত্রু ছায়া যত বড় হোক না কেন, আমাদের প্রতিরোধ আরো বড়। এটাই আজকের ইরান। যুদ্ধ নয়, বরং যুদ্ধের প্রস্তুতি তাদের সবচেয়ে বড় শক্তি। আকাশে লুকোনো রহস্যময় ভাণ্ডার, ভূগর্ভে গোপন ক্ষেপণাস্ত্র আর কূটনীতিতে শক্ত জোট, সব মিলে ইরান হয়ে উঠেছে এমন এক প্রতিরোধ শক্তি যা ভেঙে পড়া সহজ নয়। দুই দিক থেকে আগুনের ঋণ। ভারত কি পারবে টিকে থাকতে? উপমহাদেশের আকাশে জমছে এক ঝড়। একদিকে কাশ্মীর নিয়ে পাকিস্তানের হুমকি, অন্যদিকে লাদাখ ও অরুণাচল নিয়ে চীনের আগ্রাসন। দুই ফ্রন্টে দম বন্ধ করে দিয়েছে ভারতকে। এ যেন দাবার ছকে দুই রাজার মাঝে আটকে পড়া এক ঘোড়া, যেখানে এক কদম ভুল মানে শেষ খেলা। পারমাণবিক হুমকির বজ্রধ্বনি। হঠাৎ করেই পাকিস্তানের সেনাপ্রধান ছুড়ে দিলেন সরাসরি হুমকি, পরমাণু যুদ্ধ। যে কথা এতদিন গোপনে ঘুরছিল তা এবার গর্জে উঠল প্রকাশ্যে। আর চীন সীমান্তে তাদের সৈন্যরা শুধু দাঁড়িয়েই নেই, চোখের ভাষায় জানিয়ে দিচ্ছে যদি সুযোগ মেলে ঝাঁপিয়ে পড়বে। ভারতের হাতে পরমাণু অস্ত্র আছে ঠিকই, কিন্তু তাদের পাল্লা সীমিত। যদি পাকিস্তান চীন একসাথে আক্রমণ করে, তখন এশিয়ার মানচিত্র কেঁপে উঠতে পারে। অদৃশ্য মিত্র, সম্ভাব্য শত্রু। যুদ্ধ লাগলে পাকিস্তান ও চীন একে অপরের পাশে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের পেছনে আছে আরেক দৈত্য, রাশিয়া। পুতিন বাহিনীর হাতে আছে RS-28 সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, 18,000 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। আরও আছে বিউরেভেস্টনিক নামের পরমাণু চালিত ক্রুজ মিসাইল, যার পরিসীমা নাকি অসীম। এই শক্তি দিয়ে চাইলে কয়েক মিনিটেই ভারতকে ধুলোয় মিশিয়ে দিতে পারে মস্কো। তবে শুধু রাশিয়াই নয়, আজকের অস্থির বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সও যে কোনো মুহূর্তে মিত্র থেকে হুমকিতে পরিণত হতে পারে। দূরপাল্লার খেলায় পিছিয়ে ভারত। বর্তমানে হাতে গোনা মাত্র 5টি দেশ আছে যারা পৃথিবীর যে কোনো জায়গায় মিসাইল দিয়ে আঘাত করতে পারে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স। এই তালিকায় ভারতের নাম নেই। ভারতের সবচেয়ে শক্তিশালী মিসাইল অগ্নি-ভি পাল্লা মাত্র 5,000 কিলোমিটার। এতে বিশ্বের সব প্রান্তে হামলা করা অসম্ভব। পাকিস্তানের শাহিন-3 মিসাইলের পাল্লা 2,700 থেকে 2,900 কিলোমিটার, যা ভারতকে আঘাত করার জন্য যথেষ্ট। আর চীনের D540 মিসাইল 12,000 থেকে 15,000 কিলোমিটার দূরে লক্ষ্যভেদ করতে পারে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারত ভাবতে পারে পশ্চিমা শক্তি তাদের রক্ষা করবে, কিন্তু বাস্তব ভিন্ন। বৈশ্বিক রাজনীতির দোলাচলে যাদের মিত্র মনে হয় আজ, তারা কাল অন্য শিবিরে চলে যেতে পারে। যুদ্ধের সময় দূরপাল্লার মিসাইলবিহীন এক ভারত সুপার পাওয়ারদের কাছে শুধু এক চাপা কার্ড, যাকে প্রয়োজনে উৎসর্গ করা যায়। দুই দিকের শত্রু, সীমিত পাল্লার অস্ত্র, অস্থির মিত্রতা, সব মিলিয়ে ভারত এখন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে। ভারত জানে শেষ লড়াই শুরু হওয়ার আগে অস্ত্রশালা ভরে তোলাই বাঁচার একমাত্র উপায়।